যদি কেউ একটু সিরিয়াসলি কোম্পানি কোনো একটা অ্যানালিসিস করে, ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা দেখে, টেকনিক্যালটা দেখে, আমার ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে পারতো, তাহলে পর কিন্তু যতই যে ধরনের সিচুয়েশন তৈরি হোক না কেন, তারা কিন্তু একটা ভালো জায়গা পৌঁছতে পারতো। কেন যে কথাগুলো বললাম তার কারণটা একটু বলা দরকার, না হলে ব্যাপারটা বুঝতে পারা যাবে না কোম্পানিটার কী নাম, কেন হয়েছে। আজকে 10% মতো জাম্প করলো, শুধু আজকে বলে না, ঠিক যেদিন আমি ভিডিওটা বানিয়েছিলাম ঠিক সেই দিনে তোমাদের সঙ্গে সঙ্গে আমিও স্টাডি করেছিলাম এবং তাতে ইনভেস্ট হয়েছিলাম। আর এই কিছুদিনের মধ্যে আমার 100% কিন্তু মানে আমার ইনভেস্টেড অ্যামাউন্ট ডবল হয়ে গেছে। এটার মধ্যে কোনো অ্যাডভার্টাইজমেন্ট নেই বা এটার মধ্যে কোনো রকেট সায়েন্স নেই। মার্কেট পড়বে, উঠবে, চলবে, কিন্তু নিজের উপর বিশ্বাস রাখতে হবে এবং সঙ্গে সঙ্গে অ্যানালিসিসগুলো কিন্তু শিখতে হবে। আমি মেম্বারশিপ নিয়ে দিয়ে আমার ফান্ডামেন্টাল অ্যানালিসিস শেখো, আমি সে কথা বলছি না একবারও যে আমার এখান ছাড়া কোনো জায়গায় শিখলে হবে না বা অন্য ভালো জায়গায় নেই, ব্যাপারটা না। ব্যাপারটা হচ্ছে যে ফান্ডামেন্টাল তোমাকে শিখতে হবে, টেকনিক্যাল তোমায় বুঝতে হবে। এই যে এতগুলো কথা বললাম, মানেটা বুঝতে পারলে কি? সবচেয়ে বড় মানেটা আমি এখন তোমায় বলতে চলেছি। পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ, PGIL। আমি আজ থেকে মোটামুটি মাস কয়েক আগে এটাকে নিয়ে একটা জোরদার স্টাডি করেছিলাম, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করেছিলাম এবং আমার যতটা মনে পড়ে একটা কম্পারেটিভ স্টাডি করিয়েছিলাম। সেখানে পার্ল গ্লোবাল কিন্তু প্রথম দিকে ছিল, ভ্যালুয়েশন ছিল দুরন্ত, কিন্তু একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে স্যারকে কি বিশ্বাস করা যায়? এটা কি বিশ্বাসযোগ্য? তার উত্তরটা কে দেবে? তার উত্তরটা দেবে নিজে, উত্তরটা দেবে ফান্ডামেন্টাল স্ট্রং যত হবে, নলেজ বাড়বে তত। আজকে কোম্পানিটা জাম্প করলো বলে না, এই কিছুদিন ধরে আস্তে আস্তে কোম্পানিটা কিন্তু একটা ফুলে ফেঁপে উঠলো এবং এই যে এত বড় জায়গা হয়ে উঠলো, এত বিরাট কিছু হলো, তার পিছনে কারণ ছিল ফান্ডামেন্টাল। আজকে আমি আবার সেই কোম্পানিটার কথা বলবো, সেই কোম্পানির জায়গায় যাব। ঠিক এক্স্যাক্ট যদি বলি, এই মুহূর্তে কোম্পানি যদি মার্কেট ক্যাপ দেখি 11,419, এই কয়েক মাসের মধ্যে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। স্মল ক্যাপটা মিড ক্যাপে চলে এসছে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কোম্পানির ভ্যালুয়েশনটা। কোম্পানি যদি ভ্যালুয়েশন লক্ষ্য করো, এখন রয়েছে 35x এবং তখন কত ছিল? তখন অনেকটা কম ছিল। অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রিজ যে পি ছিল তার থেকে, মানে প্রাইস টু আর্নিং রেশিও, তার থেকে কিন্তু কম ছিল। রিটার্ন ইকুইটি কত, রিটার্ন ক্যাপিটাল, সেগুলো পরে বলবো, কিন্তু যেটা বলা দরকার সেটা হচ্ছে লীলাধর প্রভুদাস। লীলাধর প্রভুদাস একটা বড় ব্রোকার এবং সে কিন্তু একটা পজিটিভ পয়েন্ট দেখিয়েছে। তার কারণ বলেছে Q1 FY27। মনে পড়ছে একদিন বলেছিলাম যে FIIরা আস্তে আস্তে ফিরে আসছে। FII ফিরছে কেন? কারণ হচ্ছে রেজাল্ট দেখে। একটা কোম্পানি যখন ছিল 200 টাকায় পাওয়া যাচ্ছিল, FII তখন সেল করে চলে গেছে। DII তখন এন্ট্রি নিয়েছে প্রচুর পরিমাণে, যে 200 টাকাটা 300 টাকা চলে গেছে। FII কিন্তু শুধু 300 বলে ঢুকবো না বলে চিন্তা করছে না এখন। FII ঢুকছে কেন? তার কারণ হচ্ছে ফান্ডামেন্টালটা স্ট্রং দেখে, Q1 রেজাল্টগুলো দেখে। Q1 2027-এ কী করেছে সেটা পরে বলবো। ফান্ডামেন্টালটাকে নিয়ে একটু কথা বলি, পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নিয়ে। সব কিছু বলার আগে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্ট মুক্ত করে আমাকে। মেম্বারশিপ নিয়ে বেশ কিছু ভিডিও করে রেখেছি, 59 টাকা মেম্বারশিপ, সেখানে কিন্তু ফান্ডামেন্টাল কিছু দেখতে পারেন। টেকনিক্যালে আমার আরেকটা চ্যানেল রয়েছে, টেক ইনভেস্টার গ্রুপ, সেখানে টেকনিক্যাল ব্যাপারগুলো সেখানে শেখাচ্ছি। যেটা দরকার এখন এই মুহূর্তে জানার, সেটা হচ্ছে এই মুহূর্তে কোম্পানি ফান্ডামেন্টাল এই মুহূর্তে কীরকম রয়েছে। তার আগে আমি যাই ফান্ডামেন্টালস কতটা স্ট্রং দেখার জন্য। দিস ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। কোম্পানি 11,400 কোটির কোম্পানি, পি এই মুহূর্তে রয়েছে, মানে প্রাইস টু আর্নিং রেশিও 36.4, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এই মুহূর্তে রয়েছে 19.9 এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে 21%। খুব সুন্দর ব্যাপার রয়েছে, কারণ প্রোমোটার এখনও পর্যন্ত 61% প্রোমোটার হোল্ড করে রেখেছে, 61%। FII ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার তারা কিনছে, DII কিনছে। এখন এই অবস্থায় কোম্পানিটার সেলস গ্রোথ 5 বছরে কত দিয়েছে? 27.5%। কত হওয়া উচিত? মোটামুটি 16, 17, 18 হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট। PEG রয়েছে 1.44, কিছুটা বেড়েছে। দেখলেই বুঝতে পারবে যে এখন কিন্তু ওভার ভ্যালুর দিকে আস্তে আস্তে চলে আসছে। এখন কিন্তু আমি নতুন করে ইনভেস্ট করতে এক্ষুনি বলছি না, কারণ কোম্পানি যদি আমি দেখে নিই, ইন্ডাস্ট্রি হচ্ছে 25, যেখানে পার্টিকুলার স্টকটা 36-এ চলে গেছে। আর যদি ইন্ট্রিনসিক ভ্যালু দেখি, যেটাকে ট্রু ভ্যালু বা এন্টারপ্রাইজ ভ্যালু মোটামুটি বলা যেতে পারে একদিক থেকে, ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে 1115 টাকা এবং আমাদের কারেন্ট মার্কেট প্রাইস এর মুহূর্তে রয়েছে 2464। তাহলে এটা বলে দিচ্ছে আমাদের এই সিচুয়েশন ঠিকঠাক নেই। আমি যদি এর মধ্যে চলে যাই একটা খুব ইন্টারেস্টিং পয়েন্টের দিকে, এবং সেই পয়েন্টটা হচ্ছে প্রোমোটারের সংখ্যা কত। মানে প্রোমোটার তো 61% রেখে দিয়েছে, 61.11%। FII ছিল 6.48, এখন 6.48
6.82, স্লাইটলি বাড়াচ্ছে, যেরকম তার আগে ছিল 6.27, আস্তে আস্তে কিন্তু কিনে চলেছে। ডিআইআই যদি দেখি, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, 16.77 যেটা ছিল সেটা 18.80 করেছে, তার থেকে এখন দেখছি 19.16 করেছে। এরা বাড়িয়ে চলেছে, আর পাবলিক দেখেছে কিছু নেই, লাভ হবে না, কিছু হবে না, কী চিন্তা ভাবনা করেছে তা সেই জানে। রিটেলাররা আস্তে আস্তে বিক্রি করে চলে, 15% ছিল ওদের কাছে, তারা বিক্রি করে 13, এখন তাদের 12.91। আবার এখন এই যে 10% জাম্প করলো, এখন সব এন্ট্রি নেওয়া শুরু। কত এন্ট্রি নেওয়া শুরু করবে? অনেক বেশিতে। আর ঠিক এইখানটাতে আমার আপত্তি। একজন ট্রু ইনভেস্টর, ভ্যালু ইনভেস্টরের সবসময় চিন্তা ভাবনা থাকবে এরকম ধরনের, যে এমন একটা কোম্পানিকে খোঁজো যে কোম্পানিটা তোমাকে ভবিষ্যতে ভালো দিতে পারে। তার জন্য তোমাকে কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু দেখতে হবে, তার জন্য তোমাকে প্রাইস টু আর্নিং রেশিও দেখতে হবে, প্রাইস টু গ্রোথ রেশিও দেখতে হবে, সেলস গ্রোথ কেমন দেখতে হবে, রিটার্ন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল এমপ্লয়েড, সেগুলো লক্ষ্য রাখতে হবে। প্রোমোটার বা এই ধরনের ম্যানেজমেন্ট কী বলছে, যেটা ম্যানেজমেন্ট এর পরে আসবো সে কথাটা যাবো। এখন যেটা দরকার সেটা হচ্ছে এই মুহূর্তে রেজাল্টের দিকে একটু যাই। রেজাল্টটা যাওয়ার পরে ডেটাটা দেখানোর চেষ্টা করি, তারপরে ব্যাপারটা সুবিধা হবে। যেরকম আমি যদি সেলস গ্রোথ বলি, 1226 কোটি যেটা ছিল, এই রেজাল্ট এলো গতকাল 1528 কোটি দেখাচ্ছে। সেলস প্রায় 300 কোটির মতো বেড়েছে। নেট প্রফিটের অবস্থা কি? নেট প্রফিট মোটামুটি যেটা ছিল 66 কোটি, সেটা এখন 99 কোটি, মানে 100 কোটির মতো হয়ে গেছে। একটা বিরাট জাম্প হয়েছে, ইয়ার অন ইয়ার, কোয়ার্টার অন কোয়ার্টার দুটোই ভালো করেছে। এটাও একটা পজিটিভ ব্যাপার দাঁড়িয়েছে। দেখো রেজাল্ট তো এখন এলো, ঠিক আছে, আজকে তুমি রেজাল্ট খবর শুনলে, প্রোমোটার তুমি আজ দেখছো, কিন্তু কোম্পানিটাকে বুঝতে হবে তো কোম্পানির বিজনেসটা কেন বাড়লো, প্রফিটটা। একদম সহজ বাংলা কথা, প্রফিট বাড়ার পেছনে দুটো খুব ইম্পর্টেন্ট কারণ ছিল, যে কারণে কোম্পানিটা মাঝখানে অনেক কারেক্ট হয়েছিল। যে সময় কারেকশনটা হয়েছিল তখন পাবলিক, রিটেলাররা সব কেটে পড়েছে। এইটুকু বিশ্বাস তাদের মধ্যে নেই। আমি যে কাকুর কথা বলেছিলাম মনে আছে কিনা জানি না তোমাদের, খুব আপন আত্মীয় একজন, অনেক ওনাকে বলেছিলাম, উনি যখন আজ থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয় ছিল, আমার কাছে জানতে চেয়েছিল যে আচ্ছা প্রতি এই সময় যদি আমি একটা কিছু কোম্পানির নাম বলতে পারি স্টকের কথা, যেটা আমাকে ভালো রিটার্ন দেবে, একটু টাকা এক্সট্রা রয়েছে, মানে সব জায়গায় রাখার পরে কিছু টাকা পড়ে রয়েছে, 1,02,000। আমি একটা কোম্পানির কথা বলে দিয়েছিলাম, খুব উৎসাহ করে কিনেছিল, কিছুদিন কোম্পানিটা চললো, বেশ উৎসাহ দেখালো, হঠাৎ করে কোম্পানি পড়তে শুরু করলো, আর সঙ্গে সঙ্গে তার হতাশা বাড়লো। আমি বলে দিয়েছি এর থেকে বরঞ্চ ফিক্সড ডিপোজিট করে রাখলে ভালো হতো, এই অবস্থা হতো না, এটসেট্রা জ্ঞান করছিল। তারপরে তো অনেক কাজের চাপে ভুলে গেলাম কী হয়েছে না হয়েছে। বহুদিন পরে যখন দেখলাম সেই শেয়ারটা ডবলের বেশি হয়ে গেছে, তখন একবার ফোন করে বললাম আপনার 2 লক্ষ টাকা তো 5 লক্ষ টাকা হয়ে গেছে। তার উত্তরে সে যে উত্তরটা দিয়েছিল তার কথাতে, সেটা ভোলার মতো না। সে বলেছিল বহু আগেই আমি লস বুক করে চলে গেছি। এই হয় পৃথিবীতে, এটাই নিয়ম। আর যে যুগে যুগে সে করে এসছে, অতীতেও ইনভেস্টার তাই দেখেছি, পাবলিকদের, রিটেলারদের, তোমার আমার মতো মানুষদের, আবার ভবিষ্যতেও এরকম লোক চিরকাল থেকে যাবে। বিশ্বাস থাকে না এদের। আর বিশ্বাসটা কি আনে জানো? একটু পড়াশোনা, একটু বইয়ের কথা বলতে মনে পড়লে একটা খুব ইন্টারেস্টিং কথা বলা, সেটা হচ্ছে আমি কিন্তু এমনি ফ্রিতেই কিছু কিছু বই গিফট করে থাকি। আমার জুড়ে যেসব বই দেখতে পাচ্ছ, এখানে আমি কিন্তু এই বইগুলো সাজানো গোছানোর জন্য নয়, এই সমস্ত বইগুলো কিন্তু গিফট করার জন্য রাখা আছে। আমি যারা পড়তে সিরিয়াস ভালোবাসে তাদের জন্য বেশ কিছু বই রয়েছে। ব্রেকআউট ট্রেডিং টেকনিক্যালের ওপরে রয়েছে, কিংবা এখানে আমার পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, সেগুলোর ওপর রয়েছে। আরও অজস্র বই রয়েছে, যেরকম অ্যাটমিক হ্যাবিটসের ওপর একটা দুরন্ত বই রয়েছে, এই বইটাও আমি গিফট করতে পারি। হাউ টু উইন ফ্রেন্ডস, এগুলো রয়েছে। এছাড়াও অজস্র বই রয়েছে টেকনিক্যালের ওপরে, সেই বইগুলোর মধ্যে অনেক বই রয়েছে, যেরকম ধরনের এই মুহূর্তে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ওপর বই রয়েছে, বিনিয়োগের বর্ণমালা, এই বইটার ব্যাপার রয়েছে, এবং যেসব বই রয়েছে ওয়ান আপ ওয়াল স্ট্রিট, এই যে বইগুলো দাম কিন্তু খুব কম নয়, কোনোটার দাম 600 টাকা, কোনোটার দাম 700 টাকা, 800 টাকা। অবশ্যই তোমরা যেটা দেখছো যে আমি মেম্বারদের জন্য, মেম্বারদের একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিস করাচ্ছি, টেকনিক্যাল অ্যানালিসিস করাচ্ছি, সেই টাকা থেকেই আমি কিন্তু এই বইগুলো কিনি। এবং বইগুলো কিনি শুধু নিজের জন্য নয়, বই আমি গিফট করার চেষ্টা করি। কখনো কখনো খুব গরিব যারা হয় বা এমন যারা খুব উৎসাহী রয়েছে, সেরকম 2-1জনকে আমি কিন্তু কনস্ট্যান্টলি প্রতি মাসে বই দিয়ে যাই। আবারও বইয়ের অর্ডার করেছি কয়েক হাজার টাকার বই। এবং বলা বাহুল্য, এই বইগুলো যে মেম্বাররা আমাকে ভালোবেসে আমাকে কিছু সাহায্য করছো মেম্বারশিপ নিয়ে, তাদের কিন্তু টাকাটা সম্পূর্ণ কাজে লাগছে। প্রতিটি পয়সার দাম তারা পাচ্ছে। এক তো শিক্ষা পাচ্ছে আমার কাছ থেকে একদম বিনামূল্যে, আর যে টাকাটা তারা দিচ্ছে তার অর্ধেকটা ইউটিউব নেবার পরে বাকি টাকাটা আমি কিন্তু অধিকাংশই, খুব প্রবলেম না হলে, এই বই কিনে সাধারণ মানুষদের সাহায্য করি। এটার মধ্যে কোনো বৃহত্তর ব্যাপার নয়, এটার মধ্যে একটা আন্তরিক ব্যাপার আছে, অন্তরের। অনেক বছর তো অনেক কিছু করলাম, অনেক কিছু কনসালটেন্ট জীবনে, যা আর্থিক সামর্থ্য অনুযায়ী অনেক কিছু করেছি। এগুলোর দরকার অন্তরের জন্য।
একদম চলে আসি মজার জায়গাতে, যে জায়গাটা খুব জানা জরুরি ছিল, সেটা হচ্ছে এই মুহূর্তে প্রভুদাস লীলাধর কী বলছে। পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজকে প্রথম কথা প্রভুদাস লীলাধর যারা বলছেন, উনি বলছেন যে বাই করো, কেনার কথা ওনারা বলছেন, এবং এ কথাটা বলছেন যে 2333 টার্গেট এই হিসেবে ওনারা বলছেন। কেন? এটা তো ম্যাজিক না বা এমন কিছু না যে এটার মধ্যে কোনো, এটা ওনারা বলছেন যে কোম্পানি কয়েকটা পয়েন্ট ওনারা আউটলাইন করেছেন বিউটিফুলি, ভেরি গুড। তারা যে কথাটা বলছে স্ট্রং নাম্বার এসছে, কোয়ার্টারলি রেজাল্ট এসছে খুব সুন্দর, এবং ইয়ার অন ইয়ার বেসিসে 20.9% ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথ হয়েছে। এটা একটা বিরাট বড় ব্যাপার, এবং যে জায়গাটাকে এস্টিমেট ছিল সেটাকে কিন্তু এরা বিট করতে পেরেছে, এটা একটা বড় ব্যাপার। আর একটা কথা ওনারা বলছেন যে ফিউচার যে প্রসপেক্ট সেটা কিন্তু খুব সুন্দর রয়েছে, এবং ওনারা এটা মনে করছেন ভবিষ্যতে খুব ভালো করতে পারে। মানে আমি টু দ্য পয়েন্ট যদি বলি গোটা ওনাদের বক্তব্যটাকে, তার মধ্যে প্রথম হচ্ছে টার্গেট প্রাইস দিয়ে দিয়েছে 2333, এবং অ্যাকুমুলেশনের কথা বলছে। Q1 FY 2027-এ 1528 কোটি টাকা ওদের কিন্তু রেভিনিউ হয়েছে, যেটা প্রায় 24.4% ইয়ার অন ইয়ার বেসে গ্রোথ হয়েছে। ভলিউম গ্রোথ হয়েছে 20.9%, যেটাকে প্রচণ্ড শক্তিশালী বলছে, এবং তার কারণ হচ্ছে বিরাট অর্ডার, যেটা মাঝখানে যখন ইউএস থেকে যে স্যাংশনগুলো দিয়েছিল, পরবর্তী ওপেন হলো, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বিরাট ডিমান্ড রয়েছে এই সমস্ত প্রোডাক্টে, এক্সপোর্ট প্রচুর রয়েছে। এবিটাডি মার্জিন, এবিটাডি ওনাকে প্রশ্ন করেছিলেন মেম্বাররা যে স্যার আমি একটু এবিটাডি বুঝতে চাই। অফকোর্স আমি সময় মতো প্রত্যেকটা বিষয়কে বোঝাতে যাবো, দরকার হলে মেম্বারশিপ নিয়ে রাখতে পারেন। যদি মনে করেন যে আমার ফান্ডামেন্টালটা একদম নতুন, আপনি জানতে চান, শিখতে চান, বুঝতে চান, তাহলে এর থেকে ভালো কিছু নেই। আমি যে একটা কথা বলবো, এবিটাডি মার্জিন রয়েছে প্রায় 10.7%, প্রত্যাশা যেটা হয়েছিল এস্টিমেট তার থেকে ভালো রয়েছে। ভারতীয় ব্যবসা এখন বেড়েছে প্রায় 27.4%, এবং বিদেশের ব্যবসাটা 23.6% বেড়েছে, বোঝা গেল। FY 2028 সামনের বছর 27 এবং 28 সালের ওরা একটা বড় রেভিনিউ আসতে চলেছে, এবং তার পরিমাণ বলছে বড়, মানে ওদের টার্গেট হচ্ছে 120 থেকে 130 মিলিয়ন পিস আমরা প্রোডাকশন ক্যাপাবিলিটি বাড়াবো, এবং কয়েকটা কোয়ার্টারের মধ্যে, আগামী 2-3টে কোয়ার্টারের মধ্যে আমরা 2000 থেকে 2500 কোটিতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করব। অর্থাৎ প্রচুর অর্ডার এসছে, অর্ডার এক্সিকিউশনের জন্য বড় এরিয়া দরকার, প্ল্যান্ট ইনস্টলেশন দরকার, এবং লোকের দরকার। সেই হিসেবে প্রায় 2500 কোটি টাকা কিন্তু ইনভেস্ট করছে ছোট্ট একটা স্মল ক্যাপ মিড ক্যাপ 10-11 আসা কোম্পানি। এবং আরেকটা কথা ম্যানেজমেন্টে বলেছে যে 2026 FY 2028 যেটা 2028 সালে, তারা বলছে যে 27-28-এর কথা, 6000 কোটিতে রেভিনিউ টার্গেট আমরা অ্যাচিভ করবই, এবং সেটাকে ছাড়িয়ে যাব, সেটা হচ্ছে 6000 কোটি। এটা একটা বড় ব্যাপার। আর ম্যানেজমেন্টের যে ফোরকাস্ট, যাকে বলবো আমরা গ্রোথ গাইডেন্স, যেটাকে আমি বলছি গ্রোথ গাইডেন্স, 10-12% এবিটাডি মার্জিন ভবিষ্যতে রাখা সম্ভব হবে, এবং এই হিসেবে আগামী 27 সাল এবং 28 পরবর্তী সময় একটা বড় চেঞ্জেস আসবে। মানে মোদ্দা কথা, কোয়ার্টারলি রেজাল্ট ভালো হয়েছে, ভলিউম বেড়েছে, গ্রোথ বেড়েছে, ভবিষ্যতে ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে। সেই সব কারণের জন্য কিন্তু প্রভুদাস লীলাধর তারা কিন্তু অ্যাকুমুলেশনের কথা বলেছে। এবার শেষ করব সে কথাতে, সেটা হচ্ছে যে সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফান্ডামেন্টালটা একটু দেখতে, একটু বই নিয়ে পড়াশোনা করা, একটু চেষ্টা করা। আমরা সবসময় কিন্তু কাজ করে যাই, কাজ চলছেই আমাদের, আমরা কখনো নিজেরা পড়াশুনো করি, কখনো ট্রেনিং নেই, রিজার্ভ ব্যাংকের ট্রেনিং কখনো নিতে হয়, কখনো আমাদের নিজেদেরকে অ্যাডিশন করতে হয় বই পড়ে, কখনো সময় হয়ে ওঠে না। কিন্তু তবুও আমি বলবো বই পড়াটা ছেড়ো না, বেশ কিছু পারলে বইগুলো পড়ো, যেটা পড়লে নিজের ভবিষ্যতে অনেক উন্নতি করতে পারে। যে ভুলগুলো আমি করেছি নিজের জীবনে অল্প বয়সে, সেই ভুলগুলো তোমরা করো না। আমি প্রতিনিয়ত এই জন্য এই কথাগুলো বলি, জ্ঞান দেওয়ার জন্য না, আমার ভুল থেকে তোমরা শেখো, যাতে ভবিষ্যতে তোমরা নিজেরা সত্যি একজন সফল বড় ইনভেস্টর হয়ে আসতে পারো। আমি তোমাদের মধ্যে দেখতে চাই কখনো বিজয় কেডিয়া স্যারকে, কখনো রাকেশ ঝুঞ্ঝুনাজিকে। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের মধ্যে থেকে আবার বেরিয়ে আসবে তেমনই একজন, যে লোকটা কিন্তু উল্টো দিকে খুব মনোযোগ সহকারে শুনছে, সেই বাচ্চাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে আমার এই বিষয়টা শুনছে। আমি দৃঢ় বিশ্বাস তোমাদের একজন অন্তত এদের মধ্যে থেকে বেরিয়ে আসবেই, আর আমার সাফল্য লাভ, আমার সফলতা সেখানেই হবে।